যে বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনের ডেট কেন ঘোষণা করতে হবে? 2 নম্বর, বিএনপি একমাত্র স্টেক হোল্ডার নয়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মী। 30 লক্ষ কোটি টাকা প্রায় বিদেশে পাচার হয়েছে, সেই রিপোর্ট বলা হয় 29 লক্ষ 25,000। এটা অ্যাপ্রক্সিমেটলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। মাননীয় স্পিকার, এই হলো আওয়ামী চিত্র। আর আমরা এখানে বাহাস করতেছি কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না। জামাত ইসলামী ক্ষমতার একদম দ্বার প্রান্তে। এই মুহূর্তে জামাত ইসলামী নিজেরাই অনেক কিছু সংস্কার করেছে, আরো অনেক সংস্কার করা প্রয়োজন। নড়ে চড়ে বসা উচিত, কারণ এতদিন জামাত একটা রেজিমেন্টেড রিজিড একটা সংগঠন ছিল, কিন্তু জামাতকে এখন প্রো পিপল একটা লিবারেল অর্গানাইজেশন হতে হবে ক্ষমতায় যেতে হলে। ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যে সকল মন্দ কাজ হয়েছে, খুবই বাজে কাজ হয়েছে, তাদের মধ্যে অবশ্যই প্রধানতম বিষয় হলো মব তৈরি করা, এবং মব তৈরি করে মব সন্ত্রাসের মাধ্যমে মানুষের যে লোভ লালসা কামনা বাসনা এগুলো চরিতার্থ করা। এই মব করে কত নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠান সারখার করে দেওয়া হয়েছে, কত ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয়েছে। এই মব করে কত সংসার ভেঙে দেওয়া হয়েছে, এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কীভাবে যে কান্নার রোল বয়ে গেছে। সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে করে 32 মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই 32 মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরা মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তিভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে চলে যাই। সংসদ অধিবেশনের গতকালকের সেশনে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি একটি বক্তব্য দিয়েছেন। তার এই বক্তব্যের সময় কয়েক মাত্রায় বৃদ্ধি করে করে 32 মিনিট দীর্ঘ করা হয়েছে। তার এই 32 মিনিটের লম্বা বক্তৃতায় তিনি বাংলাদেশের রাজনীতিকে মোটামুটি একেবারে মানুষের চোখের সামনে তুলে ধরেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। এখানে অনেকগুলো বিষয় তিনি পয়েন্ট আউট করেছেন। আমি তার বক্তব্যটা পুরা মনোযোগ দিয়ে শুনছিলাম, এবং বর্তমান সময়ের যে সমস্যাগুলো, রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, এই মূল জায়গায় তিনি অ্যাড্রেস করতে পেরেছেন। আর এই বক্তব্যের পরে আমার কাছে মনে হয়েছে সম্ভবত জাতীয় সংসদে এর আগে এরকম গোছালো, সাজানো এবং যুক্তিভিত্তিক বক্তব্য আর কেউ দিতে পারেনি। আমি তার বক্তব্যগুলোকে পয়েন্ট আউট করার চেষ্টা করেছি, 17টা পয়েন্টে তিনি টাচ করার চেষ্টা করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে, এই যে বক্তব্যগুলো দিয়েছেন, যে 17টা পয়েন্ট আউট করেছেন, প্রত্যেকটা পয়েন্ট আউটে গিয়ে তিনি সরকারি দলের অর্থাৎ বিএনপি দলের যে সমস্ত এমপি মন্ত্রীরা রয়েছেন তাদেরকে অ্যাড্রেস করে বক্তব্য দিয়েছেন, অর্থাৎ যুক্তি দিয়েছেন, প্রতিযুক্তি দিয়েছেন, কেন করতে হবে সেই যুক্তির পরিপ্রেক্ষিতে সরকারি দলের কে কি বক্তব্য দিয়েছে ওই বক্তব্যকে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন। এরকম মেসুড বক্তব্য আমরা দীর্ঘদিন শুনি না। বেশ কিছুদিন ধরে বলা হচ্ছিল ছাত্রদল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্র শিবিরের উপরে যে হামলা করেছে, জুলাই যোদ্ধাদের উপরে হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, সংসদ সদস্যদের উপরে হামলা করেছে বিএনপি দলীয় কর্মী বাহিনী, এই ব্যাপারে এনসিপি একেবারে নীরব দর্শকের ভূমিকা পালন করছিল। সবার কাছ থেকে মোটামুটি একটা সমালোচনা শুরু হয়ে গিয়েছিল যে দেখো, জোটের নেতারা মার খাচ্ছে অথচ এনসিপি এ ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না বা মুখ খুলছে না। আসলে উস্তাদের মায়ের শেষ রাত্রেই হয়। উস্তাদ নাহিদ ইসলাম তিনি এমন মারটা দিলেন শেষ রাত্রে এসে, যে মায়ের দেবার পরে বিএনপির সংসদ সদস্যরা ইতিপূর্বে যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যে কোনো জবাব নেই। তিনি প্রথমেই ধরেছেন অর্থমন্ত্রীকে। অর্থমন্ত্রী বলেছেন যে আমরা এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দিলাম বা এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা রাজনৈতিক, এটা কোনো দলীয় নয়। নাহিদ ইসলাম তার বক্তব্যকে কোট আনকোট করে বলেছেন যে এইটা তিনি অসত্য কথা বলেছেন সংসদীয় ভাষা, যেহেতু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ হয়েছে মূলত দলীয় ভিত্তিতে। কারণ এই ব্যক্তি যাকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, এই ব্যক্তি বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন। এবার চিন্তা করেন পুরস্কার এটা। এবং বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে কোনো ব্যবসায়ী এইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়নি। এবারই সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়েছে, এবং তিনি এটাও অ্যাড্রেস করেছেন যে কেন এখানে তাকে আনা হলো, এর পিছনে একটা কারণ আছে। কারণ এই সংসদে 11 জন এমপি আছে, মন্ত্রী আছে যারা ঋণ খেলাপি, এবং তাদের এই ঋণ খেলাপির পরিমাণটা খুব ছোট নয়। কারো 1100 কোটি টাকা,
1500 কোটি টাকা, 700 কোটি টাকা, 600 কোটি টাকা, এই যে ঋণ খিলাপিগুলোকে সংসদে এনেছে সরকার। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও তো ঋণ পুনঃতফসিলের কাহিনী সব জানেন, উনি তো সব এগুলো জানা। তো এই রিশিডিউল করার জন্য, এই মেকানিজমের জন্য মূলত তাকে আনা হয়েছে। সরকার দলীয় যে সমস্ত ঋণ খিলাপি সদস্যগুলো আছে, তাদের ঋণ যাতে আর কোনোদিন না পরিশোধ করতে হয় জনগণের টাকা, শুধু পুনঃতফসিল করে করে তিনি ক্লিন ইমেজ দিয়ে দিবেন। তিনি স্পষ্টভাবে জানতে চান অর্থমন্ত্রীর কাছে সরকার দলীয় সদস্যদের এই ঋণগুলো কবে ব্যাংক ফেরত পাবে, এর ব্যাপারে একটা নিশ্চয়তা চাই অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রীর এখানে আর কোনো ভাষা নাই, তিনি ভাষা হারিয়ে ফেলেছেন। কি জবাব দেবেন তিনি? এ তো সঠিক কথা বলেছেন। এরপরে তিনি রাষ্ট্রপতির ভাষণের উপরে ধন্যবাদ বক্তব্য দেওয়ার বিষয়ে এনেছেন। বিএনপির অনেক সংসদ সদস্য তারা রাষ্ট্রপতির ভাষণের বক্তব্যের পরে ধন্যবাদ দিতে গিয়ে শুধু ধন্যবাদই নয়, তারা আহ্লাদে গদগদ হয়ে গেছে। তিনি রাষ্ট্রপতির ব্যাপারটা বলেছেন যে এই রাষ্ট্রপতিকে এই সংসদে থাকার ন্যূনতম কোনো অধিকার নেই। কারণ এইভাবে অ্যাড্রেস করেছেন যে এই রাষ্ট্রপতি বেগম জিয়া, জিয়াউর রহমান এবং তারেক রহমান, এই তিনজনকে, বিশেষ করে বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য শেখ হাসিনা তাকে দুদকে এনেছিল এবং প্রধানমন্ত্রীকে তিনি দুর্নীতিবাজ হিসেবে আখ্যা দিয়ে তাকে অত্যাচার নির্যাতন করেছেন। এ হচ্ছে সেই রাষ্ট্রপতি। বিএনপি এগুলো সব ভুলে গেছে। তাহলে যে রাষ্ট্রপতি বর্তমান সরকারি দলের প্রধানমন্ত্রীকে দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে রাজাকারের দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, জিয়াউর রহমানের খেতাবকে কেড়ে নিয়েছে, বিএনপি সেই রাষ্ট্রপতিকে কেন তাদের এত ভালো লাগলো আমাদের বুঝে আসে না। তারা এই রাষ্ট্রপতিকে রেখে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। এরপরে তিনি 72-এর সংবিধানের বিষয়ে বলেছেন। 72-এর সংবিধানের প্রেম হঠাৎ করে বিএনপির ভিতরে এত উতলে উঠলো কেন? অথচ এই 72-এর সংবিধানকে স্বয়ং মুক্তিযোদ্ধারা পর্যন্ত বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে জিয়াউর রহমান বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধানকে ওই সময়ে 75 পরবর্তী যে সরকার এসেছিল তারা পর্যন্ত বিরোধিতা করেছে। 71 সালে যে যুদ্ধটা হয়েছে, এই যুদ্ধের পরবর্তী যে স্টেক হোল্ডার গুলো ছিল তারা পর্যন্ত এই 72-এর সংবিধানের বিরোধিতা করেছে। এই 72-এর সংবিধান তো মূলত একটি মুজিববাদী আদর্শের সংবিধান। এই সংবিধানের ভিতরে থেকেই, এই সংবিধানের কারণেই জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই সংবিধানের কারণেই আজকের প্রধানমন্ত্রীকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয়েছিল। সেই সংবিধান, সেই 72-এর সংবিধান বিএনপির এখন এত ভালো লেগে গেল যে 72-এর সংবিধানের কারণে 17 বছর বিএনপিকে এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দলগুলোকে প্রচন্ড নির্যাতন সহ্য করতে হয়েছে। সেই সংবিধানের প্রতি বিএনপির কেন এখন এত প্রেম, এইটা আমাদের বুঝে আসছে না মাননীয় স্পিকার নাহিদের ভাষা আর কি। নীরব, হতবাক। এবং মজার ব্যাপার হচ্ছে এই 72-এর সংবিধানের সবচেয়ে বেশি পক্ষে অবস্থান নিয়েছে ফজলুর রহমান, আন্দালিব রহমান পার্থ, অর্থাৎ পোল্টিবাজ যেগুলো আওয়ামী লীগ থেকে বিএনপিতে এসেছে, অর্থাৎ তারা মূলত এখনো বিএনপি নয়, তারা মূলত গুপ্ত আওয়ামী লীগ। জুলাই জাতীয় সনদ দিয়ে তিনি কথা বলেছেন। নাহিদ ইসলাম সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যকে কোট করে বলেছেন। সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য আগে আমরা এখানে আসলে একটু শুনে দেখি, দেখুন তিনি কি বলেছেন। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে। এই বিষয়টি নাহিদ ইসলাম অ্যাড্রেস করেছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে, গণভোট নিয়ে, বাংলাদেশের মানুষের গণরায়কে নিয়ে বিএনপি যে স্ট্যান্ড নিয়েছে, এইটাকে আমি মুনাফেকি ছাড়া আর কিছু বলতে পারি না। যদিও তিনি মুনাফেক শব্দটা সংসদে ব্যবহার করেন নাই, কারণ অসংসদীয় ভাষা তো, তবে যেটা বলেছেন সেটা মুনাফেকের চেয়ে অন্য কোনো কিছু, এর চেয়ে ভালো শব্দ আর হয় না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেছেন 1991 সালে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পায় নাই, তখন আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় কাছাকাছি। যদি জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ মিলে যেত তাহলে তারা সরকার গঠন করে ফেলতো। আর যদি বিএনপি এবং জামাত মিলে যায়, বিএনপির সাথে যে কেউ আসলেই, যেহেতু বিএনপি এগিয়েছিল, তখন বিএনপির কাছে জামাত এগিয়ে গেল এবং বলল যে আমরা কোনো কিছু চাই না, মন্ত্রিত্ব চাই না, কিছু চাই না, শুধু তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা মেনে নেবেন। বিএনপি সেটা মেনে নিয়ে জামাতের সাথে জোট করে সরকার গঠন করলো। সেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। বাতিল করার কারণে ওইটা দিয়ে 72-এর সংবিধানে আবার আওয়ামী লীগ ফিরে গেল 96-তে এসে। তারপরে এসে তারা 2007-8 সালে পুরা ফাইনাল ম্যাচ খেলে দিল। 17 বছর এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য এই দুর্ভোগ। সুতরাং এ দায় বিএনপিও এড়াতে পারে না। বিচার বিভাগের যে স্বাধীনতার কথা বলা হয়, এইখানে তিনি অ্যাড্রেস করেছেন বিচার বিভাগ নিয়ে বর্তমান যে সিনিমিনি খেলা হচ্ছে। বিচার বিভাগের আলাদা সচিবালয় গঠন করার কথা ছিল, সেটি সরকার বেমালুম ভুলে গেছে। তারপরে এখানে একটা অধ্যাদেশ করা হয়েছিল, সেই অধ্যাদেশটি বাতিল করা হয়েছে। তারপরে আবার সবকিছুকে সরকারের আজ্ঞাবহ করে ফেলা হয়েছে। বিচারকরা সরকারের মুখের দিকে তাকিয়ে থাকবে, তারা যেভাবে বলবে বিচারকরা সেইভাবে রায় দেবে। তার মানে কোনো কিছুর পরিবর্তন নাই, হুবহু আগে যা ছিল তাই, বরং প্রকারান্তরে তার থেকে বেশি। এরপরে তিনি গুম ও মানবাধিকার বিষয়ে টাচ করেছেন। গুম ও মানবাধিকার 2টা অধ্যাদেশ বাতিল করে দিয়ে সরকার শেখ হাসিনার সেই পুরনো পথেই হাঁটছে। এরপরে তিনি মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যে একটা বিতর্ক তৈরি করা হয়েছে, মূলত এটি আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছিল, বিএনপি সেখানে পাড়া দিয়েছে এই ফাঁদে। মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থান এটা তো কখনো এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশ পেয়েছি, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। এমনকি নাহিদ ইসলাম বলেছেন যে ওই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতাই 24-এর জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং মুক্তিযুদ্ধ থাকবে মুক্তিযুদ্ধের জায়গায়, জুলাই গণঅভ্যুত্থান থাকবে জুলাই গণঅভ্যুত্থানের জায়গায়। দুটির আলাদা সম্মান। যেমনটি মুক্তিযুদ্ধ এবং 90-এর আন্দোলন এক নয়, 69-এর গণঅভ্যুত্থান এক নয়, তেমনি এইগুলোর সাথে 24-এর গণঅভ্যুত্থানও সম্পূর্ণ আলাদা জিনিস। প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা রয়েছে। সুতরাং আওয়ামী লীগের ফাঁদে পাড়া দিয়ে বিএনপি এখন এই বিতর্কটা উস্কে দিয়েছে। অথচ আমরা, অর্থাৎ নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপি কখনোই এই জাতীয় কথা বলে নেই যে আমরা জুলাই গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিয়েছি।
তারাই মূলত খুব সুকৌশলে এই ফজলুর রহমান, আন্দালিব রহমান পাত্রা এই বক্তব্যগুলো ছড়িয়ে বেড়াচ্ছে। এরপরে তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে বলেছেন। এখানে তিনি চমৎকার একটি ইঙ্গিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ভারতের সাথে সম্পর্ক চেয়েছেন কিসের ভিত্তিতে? আওয়ামী লীগ যে কাজ করে সম্পর্ক বৃদ্ধি করেছিল সেই পন্থা অবলম্বন করে, নাকি তার থেকে আরো বেশি কিছু দিয়ে? এইটা তিনি জনগণকে পরিষ্কার করতে বলেছেন, জানাতে বলেছেন। এবং ভারতের সাথে সবাই সম্পর্ক ভালো চায়, তবে সেটা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে, কোনো চাকর এবং মনিবের সম্পর্কের ভিত্তিতে নয়, পরিষ্কার করে তিনি জানিয়ে দিয়েছেন। এরপরে তিনি খুব চমৎকার একটি জায়গায় আঘাত করেছেন, অর্থাৎ 17 বছরের যে দুর্নীতি, এই দুর্নীতির তিনি তদন্ত চেয়েছেন। এই সাথে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ যে পরপর দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল, এই দুর্নীতিটা কারা করেছিল তাদের চেহারাটা জনগণকে জানানোর জন্য সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। সরকারকে কোর্ট আনকোট করে তাহলে একটা বিপদে ফেলে দিল না সরকারকে? কঠিন একটা বিপদে ফেলে দিল। বিএনপি এই জায়গায় কোঁকো করবে, কোনো কথা বলতে পারবে না, মায়ের হবে, কোনো সাউন্ড হবে না, এই জাতীয় আর কি। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকদের উপরে ছাত্র দলের নেতাকর্মীরা হামলা করেছে, ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলা করেছে, তারপরে চট্টগ্রাম সিটি কলেজে যে ছাত্র দল শিবিরের উপরে অস্ত্র নিয়ে হামলা করে পায়ের রক কেটে দিয়েছে, এই বিষয়গুলো তিনি এনেছেন যে এইগুলোর বিচার এখনো হয় নাই, কাউকে গ্রেপ্তার করা হয় নাই, সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে। যে সাংবাদিকরা বিগত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো আন্দোলন এবং বিশেষ করে 24-এর গণ আন্দোলনে তারা ব্যাপক ভূমিকা পালন করেছে, তাদেরকে ছাত্রদল পিটিয়েছে। ছাত্রদলের এই টুকাইরা, এই বিষয়টা নাহিদ ইসলাম এখানে অ্যাড্রেস করেছেন। এরপরে মাজার ভাঙার বিষয়ে তিনি কথা বলেছেন। মাজার ভেঙেছে বিভিন্ন জায়গায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়, বর্তমানেও কিছু মাজারে, সর্বশেষ কুষ্টিয়াতে যে মাজারটা ভাঙা হলো সেখানে অন্যের উপরে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, অথচ ওইখানের এমপি বিএনপির সংসদ সদস্য এবং এই সামনের কাতারে যারা ছিল তারা ছাত্রদল যুবদলের সভাপতি, সেক্রেটারি, এই পদধারী। তাহলে অন্যের উপরে কেন দোষ চাপানো হচ্ছে এবং এটার কেন সুষ্ঠু তদন্ত হচ্ছে না? এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যে চরম অবনতি ঘটেছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি এখানে কোট আনকোট করে তিনি বক্তব্য দিয়েছেন যে সরকারি মন্ত্রী, তিনি বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য সমস্ত বিষয়গুলো নিয়ে ব্যস্ততা দেখাতে গিয়ে তার নিজের ঘর তিনি সামলাতে পারছেন না। এরপরে তিনি জঙ্গিবাদ নিয়ে কথা বলেছেন। জঙ্গিবাদ যে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে জঙ্গিবাদ নাটক সাজিয়ে বাংলাদেশের আলেম ওলামাদের উপরে যে অত্যাচার করেছেন, এই বিষয়টা তিনি টাচ করেছেন। এরপরে তিনি সরকার যে কৃষক কার্ড দিচ্ছেন, এই কৃষকদের অবস্থা নিয়ে কথা বলেছেন। কৃষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, মধ্যস্বত্ব ভোগীরা সবকিছু খেয়ে যাচ্ছে, এই বিষয়টা টাচ করেছেন। আর জুলাই গণহত্যার যে বিচার, এই বিচার প্রক্রিয়া মনে হচ্ছে স্থিমিত হয়ে গেছে। প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দিয়ে বর্তমান যাকে আনা হয়েছে, তিনি কি সমঝোতার মাধ্যমে এই অপরাধীদেরকে পার পাইয়ে দেওয়ার একটা ব্যবস্থা করছেন কিনা, বা সরকারের সাথে তাদের কোনো চুক্তি হয়েছে কিনা, এই জাতীয় বিষয়গুলো বলেছেন। সর্বশেষ তিনি তার নির্বাচনী এলাকা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছেন যে আমি বিরোধী দলে থাকার কারণে সরকার ওখানে যাকে দিয়ে কাজ করাচ্ছে তিনি হচ্ছেন পরাজিত প্রার্থী, সেই পরাজিত প্রার্থীকে দিয়ে তিনি এখানে উন্নয়ন কাজের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এবং আমার নির্বাচনী এলাকা কাছাকাছি হওয়ার কারণে একদিকে উন্নতি হচ্ছে, আরেকদিকে যখন উন্নয়ন হচ্ছে না, তখন এখানে প্রচন্ড একটা বৈষম্য শুরু হয়েছে। এই বৈষম্য তার ক্রেডিট দেওয়ার দরকার নেই, কিন্তু উন্নয়ন হোক, এটা তিনি চমৎকার একটি ইতি টেনেছেন। তিনি সমস্ত বিষয়গুলো সামনে এনে চমৎকার একটি বক্তব্য উপস্থাপন করেছেন। সরকারি দলের তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে তারা কোথায় কোথায় ভুল করছে। সরকারি দল এখান থেকে শিক্ষা নেবে বলে আমরা আশা করি। প্রিয় ভাই, ইন্টারন্যাশনাল মে ডে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়ে জরুরি কিছু কথা বলতে চাই, জরুরি কিছু পরামর্শ দিতে চাই, এবং দর্শক আপনাদেরও মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জামাত ইসলামী ক্ষমতার একদম দ্বার প্রান্তে। এই মুহূর্তে জামাত ইসলামী নিজেরাই অনেক কিছু সংস্কার করেছে, আর অনেক সংস্কার করা প্রয়োজন। নড়ে চড়ে বসা উচিত, কারণ এতদিন জামাত একটা রেজিড একটা সংগঠন ছিল, কিন্তু জামাতকে এখন প্রো পিপল একটা লিবারেল অর্গানাইজেশন হতে হবে ক্ষমতায় যেতে হলে। গণতান্ত্রিক পদ্ধতিতে যেহেতু জামাত ক্ষমতায় যেতে চায়, সমাজের সব শ্রেণী পেশার মানুষের কাছে যেহেতু রিস্ক করতে চায়, জামাত ইসলামের যে ইসলামী আন্দোলন একামতের দিনের যে দাওয়াত, তার ঊর্ধ্বেও জাস্ট একটা পলিটিক্যাল কানেক্টিভিটি যেহেতু জামাত তৈরি করতে চায় ভোটের রাজনীতির স্বার্থে, ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইরেসপেক্টিভ অফ ইডিওলজি, ফর দি টাইমিং রিলেশন, সুইং ভোটারদের সাথে রিলেশনস, এই জায়গায় জামাতকে আরো সংস্কার করতে হবে। তার মধ্যে দুইটা জরুরি বিষয়, জামাতের শ্রমিক শাখা এবং যুব জামাত বা জামাতের যুব উইং। দর্শক, সাদিক ক্যাম্প এই মুহূর্তে হিট। সাদিক ক্যাম্প যে কি জিনিস, সাদিক ক্যাম্পকে নিয়ে দেশের জনতার যে কি আগ্রহ রয়েছে, এটা সাদিক ক্যাম্প মেয়র প্রার্থী হবে না অনানুষ্ঠানিক অনেকের কাছে গুজব, আমাদের কাছে সত্য কথা। এই অনানুষ্ঠানিক গুজব কিংবা খবরে প্রমাণিত হয়েছে যে সাদিক ক্যাম্প কি জিনিস। সাপোজ এই সাদিক ক্যাম্পদেরকে যদি জামাত প্রপারলি ইউটিলাইজ করতে পারে, বিশেষ করে ডাকসু নেতাদের, সাদিক ক্যাম্প ব্যক্তি সাদিক ক্যাম্পের চাইতে হিজ ইম্পর্টেন্ট বিকজ অফ হিজ ডাকসু ভিপি। এই ডাকসু নেতা সাদিক ক্যাম্পকে যদি জামাত ইউটিলাইজ করতে পারে তার ক্ষমতা রাজনীতির সাথে, সাপোজ যদি সাদিক ক্যাম্পদেরকে দিয়ে, সাদিক ক্যাম্প, এস এম ফারহাদ, তাদেরকে দিয়ে যুব জামাত কায়েম করে, হ্যাঁ, তাদের নেতৃত্বে শফিকুল ইসলাম মাসুদরা থাকতে পারেন। বাট এই মুহূর্তে যুবকদের কাছে, তরুণদের কাছে, সদ্য ছাত্র জীবন শেষ করা যুবক কারা? বিএনপির যে বুইরা যুবক, ওইটা যুবক না। বিএনপির যুবক সংগঠন চালায় বৃদ্ধরা, ওটা যুবক না। যুবকের মেইন সংজ্ঞা হচ্ছে স্টুডেন্ট আফটার স্টুডেন্ট, মানে স্টুডেন্ট লাইফ শেষ করার পর যে সময়টা, ওটা হচ্ছে যুবক। স্টুডেন্ট লাইফ শেষ করে মানুষ যুব সংগঠন করবে, তারপরে একটা সময় এসে মূল সংগঠন করবে। এই সদ্য স্টুডেন্ট লাইফ শেষ করা যুবকদের আকর্ষণ করতে সাদিক ক্যাম্পদের যে কার্যকারিতা, এটা বাংলাদেশ ইউনিক। সাদিক ক্যাম্পরা যেটা পারবেন, এটা অন্য কেউ পারবে না। অতএব এটা জামাতের জন্য একটা সুযোগ, এই সাদিক ক্যাম্পদের মাধ্যমে এটা করাতে পারে, যুব জামাত কায়েম করতে পারে, হিট হয়ে যাবে। বাংলাদেশের যুবকরা দলে দলে জামাত ইসলামীর এই যুব জামাতের পতাকা দলে আশ্রয় নেবে, এবং এরা যুব দলের বিপরীতে সমাজে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, পাওয়ার পলিটিক্সের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হয়ে উঠবে। এটা সাদিক ক্যাম্পদের মাধ্যমে সম্ভব, বিকজ সাদিক ক্যাম্প ইজ ডাকসু ভিপি।
এটা জামাতের 85 বছরের মধ্যে কেউ ছিল না, অনলি সাদিককে। তো দর্শক, শ্রমিক কল্যাণ ফেডারেশন নিয়ে যেটা বলতে চাই, জামাত ইসলামের শ্রমিক শাখার নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন। প্রথম হচ্ছে নামটাই সমস্যা। যেমন আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের একজন চায়ের দোকানদার বা রিক্সা চালক, ভ্যান চালকের কাছে জিজ্ঞেস করেন যে যুবদল কি কিংবা যুবলীগ কি, তারা এক কথায় উত্তর দিতে পারবে, যুবদল হচ্ছে বিএনপির যুব শাখা, যুবলীগ হচ্ছে আওয়ামী লীগের যুব শাখা। কিংবা শ্রমিক দল কি কিংবা শ্রমিক লীগ কি, যে বাংলাদেশের যে কোনো শ্রমিক বলতে পারবে যে শ্রমিক লীগ হচ্ছে আওয়ামী লীগের শ্রমিক শাখা, শ্রমিক দল হচ্ছে বিএনপির শ্রমিক শাখা। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন, এমনকি আমি দায়িত্ব নিয়ে বলছি, জামাতের অনেক প্রবীণ রোগনরাও জানে না যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি। আপনি যদি জিজ্ঞেস করেন যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি, তারা বলতে পারবে না। রাজনীতি সচেতন অনেকেও জানে না যে শ্রমিক কল্যাণ ফেডারেশন কি। ইট মিনস শ্রমিক কল্যাণ ফেডারেশন, এটা যে জামাত ইসলামের শ্রমিক উইং, এটা ওইভাবে ব্র্যান্ডিং করাই সম্ভব হয়নি। এই জন্য প্রথম কারণই হচ্ছে যে নাম চেঞ্জ করতে হবে। কিসের শ্রমিক কল্যাণ ফেডারেশন, কোথায় পেয়েছেন এই নাম? এই নামের সার্থকতাটা কি? এটা জামাতের একটা অঙ্গ সংগঠন বা এটা জামাতের একটা উইং। তো এখানে ফেডারেশন মানে কি বুঝেন? এখন এত যদি বলতে যাই, ফেডারেশন শব্দের ব্যাখ্যা যদি করতে যাই, তাহলে জামাত এখানে অপমানিত হবে। একটা পলিটিক্যাল পার্টির একটা উইং এর নামের সাথে ফেডারেশন হতে পারে না, এটা একটা ফালতু নাম। অতএব প্রথম কারণই হচ্ছে এই অযৌক্তিক নাম শ্রমিক কল্যাণ ফেডারেশন বাদ দিতে হবে। তাহলে কি নাম দেওয়া যায়? নাম হতে পারে শ্রমিক জামাত, যেমন শ্রমিক দল, শ্রমিক লীগ, শ্রমিক জামাত। শ্রমিক জামাত হলে এটা খুব সহজেই ব্র্যান্ডেড হয়ে যাবে এবং সবাই জানবে যে শ্রমিক জামাত মানে জামাতের শ্রমিক শাখা। আর আপনি যদি এটা জানাতে না পারেন, তাহলে আপনি ব্যর্থ। আপনি যদি মানুষকে বোঝাতে না পারেন যে আপনি জামাতের শ্রমিক শাখা বা জামাতের শ্রমিক শাখার এটা আছে, এটা না বোঝাতে পারলে আপনি ব্যর্থ। অতএব নামই সমস্যা, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, এই যে দেখেন, জামাতের শ্রমিক লিডার হিসাবে কোনো নেতাকে কেউ চিনেন? যেমন আমি একজনকে চিনি, যিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কিংবা সেক্রেটারি, তাও আমি ভালো জানি না। আমাদের আতিক ভাই, তিনি ইদানিং ভালো টকশো করেন এবং যোগ্য লোক, রাজনীতিতে যথেষ্ট ভালো করার কথা। তিনি এমপি হতেন যদি নাহিদ ইসলামকে সান না দিতেন। এই আতিকুল ইসলাম, তিনি জামাত নেতা হিসেবে পরিচিত। শ্রমিক নেতা হিসেবে আলাদা কোনো ব্র্যান্ড তার নেই, আলাদা কোনো ব্র্যান্ড ভ্যালু তার নেই। এছাড়া জামাতের একজন নেতাকে দেখান যার শ্রমিক নেতা হিসেবে একটা জাতীয় পরিচিতি আছে। বরং শ্রমিক কল্যাণ ফেডারেশনের যত নেতা আছে দেখবে একজনও শ্রমিক নেতা হিসেবে পরিচিত না, তারা জামাত নেতা হিসেবে পরিচিত। তো এই দিক থেকে বলা যায় যে শ্রমিক কল্যাণ ফেডারেশন পুরোপুরি একটা ব্যর্থ সংগঠন। এবং সবচেয়ে বড় বিষয়, শ্রমিক কল্যাণ ফেডারেশনে কোনো শ্রমিক নেই, এটা একটা ভাওতাবাজি। শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃত্বে কোনো শ্রমিক নেই। শ্রমিক, এখন বলবেন যে আমিও শ্রমিক আপনিও শ্রমিক, না। শ্রম আইন 2006 অনুযায়ী শ্রমিকের একটা সংজ্ঞা আছে। যারা জ্ঞান দিয়ে কাজ করে বা অ্যাডমিন টাইপের কাজ, তাদেরকে শ্রমিক বলা যায় না। যারা কায়িক পরিশ্রম করে, চুক্তিভিত্তিক লেবার বা ইত্যাদি ইত্যাদি, এরা শ্রমিক। তো ওই সংজ্ঞা অনুযায়ী জামাত ইসলামের শ্রমিক শাখা এটা একটা ভুয়া সংগঠন, এখানে শ্রমিক নেই, নেতৃত্বে নাই। প্রত্যন্ত অঞ্চলের ইউনিয়ন পর্যায়ের কমিটি কোথাও কোথাও আছে, কোথাও কোথাও বেশিরভাগ জায়গায় থানা পর্যায়ে পর্যন্ত সীমাবদ্ধ। সেখানেও দেখবেন যে যারা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সেক্রেটারি, এরা কেউ শ্রমিক না। জেলা পর্যায়ে নেতৃবৃন্দের একটা অংশ অ্যাডভোকেট, শিক্ষক এবং কেউ ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। শ্রম আইন 2006 সংজ্ঞা অনুযায়ী একজনও শ্রমিক না। এবং হ্যাঁ, বড় পর্যায়ের সবাই শ্রমিক সংগঠনের নেতাদের সবাই শ্রমিক হতে হবে, এটা জরুরি না। আমি বলছি না যে সবাই শ্রমিক হতে হবে, তবে শ্রমিকদের নিয়ে কাজ করলে আপনি শ্রমিক নেতা হতে পারেন, রাইট। কিন্তু শ্রমিকদের পার্টিসিপেশন তো থাকতে হবে একদম রুট লেভেলে। তো শ্রমিকদের দিয়ে কমিটি গঠন করা হবে, এটা চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, দু এক জায়গায় আছে। বেশিরভাগ জায়গায় শ্রমিকদের নিয়ে আলাদা কোনো কমিটি নেই। আপনি খুব কম দেখাতে পারবেন যে অমুক শ্রমিক তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের অমুক শাখার নেতা, অরিজিনাল শ্রমিক। তাহলে এটা কিসের শ্রমিক কল্যাণ ফেডারেশন? এর জন্য নাম চেঞ্জ করতে হবে এবং শ্রমিকদের দিয়ে ব্যাপকভাবে কমিটি গঠন করতে হবে, শ্রমিকদের মধ্যে পৌঁছাতে হবে। এই শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ হয়েছে, যেখানে আমির জামাত বক্তব্য দিয়েছেন, আর দেশের বিভিন্ন জায়গায় হয়েছে। সেখানে শ্রমিক, প্রকৃতপক্ষে শ্রমিক তেমন ছিল না, সব জামাত। কিছু শ্রমিক ছিল। গাজীপুরের প্রোগ্রামটা আমার সবচেয়ে ভালো লেগেছে, কারণ গাজীপুরের ছবিটা, গাজীপুরের প্রোগ্রামের সামনের সারিতে যেসব নারীরা বসেছিলেন, এরা শ্রম আইনের সংজ্ঞা অনুযায়ী শ্রমিক। এই জন্য শ্রমিকদের কানেক্টেড করতে হবে এবং এটা আলাদা সংগঠন করার হাকিকত যদি অর্জন করতে হয়, আপনাকে নাম চেঞ্জ করতে হবে। শ্রম জামাত, যুব জামাত, এগুলো করা সময়ের দাবি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।